সকলকে নমস্কার। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। কারণ আজকে 5ই সেপ্টেম্বর, আমি যেদিনকে ভিডিওটা শ্যুট করছি আজকে শিক্ষক দিবস। আজকে 5ই সেপ্টেম্বর আমরা সবাই জানি। তো সেই কারণে শিক্ষক দিবসের সকলকে শুভেচ্ছা জানাই এবং ক্লাসটা শুরু করা যায়। আজকে আমরা পড়ব ইতিহাসের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় সংস্কার। এটা কি জিনিস? আমরা দেখে এসেছি আমাদের সমাজে এমন কিছু প্রথা বা এমন কিছু নিয়ম চালু আছে যেগুলো মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। এমন কিছু নিয়ম যেগুলো ছিল খুব অমানবিক, পৈশাচিক। তো সেই সমস্ত নিয়মগুলোর যাতে সমাজ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং যাতে কি মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে। সেই সময় নারীরা অনেক নির্যাতিত ছিল এবং নিপীড়িত ছিল। সেই সময় তাদেরকে শিক্ষার আলোতে আনা হয়নি, তাদেরকে ঘরের বাইরে এক প্রকার বিরত দেওয়া হতো না, তাদেরকে পর্দা প্রথার আড়ালে রাখা হতো। এই সমস্ত বিভিন্ন কারণে শিশুদেরকে বিয়ে দেওয়া হতো খুব তাড়াতাড়ি। সতীদাহ প্রথা, বিধবাদের পুনর্বিবাহ, এই সমস্ত কিছুই সেই সময় ছিল না। এইগুলো ছিল সমাজের একটি প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা না কাটিয়ে উঠতে পারি তাহলে কি সমাজ সামনে এগোবে না। তো সেই কারণে কি সমাজের এই সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে যাতে মানুষ কাটিয়ে উঠতে পারে, যাতে সমাজ এগোতে পারে, যাতে মানুষ মানুষের মতো করে সুস্থভাবে বাঁচতে পারে। যদিও সেই সময় খুব সুস্থভাবে জীবনযাপন মানুষ করতে পারতো না, কারণ সেই সময় ইংরেজদের রাজত্ব চলছিল। তবুও যাতে মানুষ ন্যূনতম বাঁচার মানটুকু পায়, সেই কারণে কী হলো, সেই সময় সমাজে এই সমস্ত সংস্কারগুলোর খুব প্রয়োজনীয়তা দেখা গেল। তো সেই সময় বিভিন্ন ব্যক্তিবর্গ এই সংস্কারগুলো করার জন্য খুব প্রচেষ্টা করেছিলেন। তো আমরা আজকে সেইগুলোই পড়ব। তো তারা কারা ছিলেন, তারা কী কী সংস্কার করেছিলেন, সমাজে কী সংস্কার হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে বলছে যে স্টেপস টেকেন টু অ্যামিলিওরেট ওমেন্স পজিশন। তাহলে কি নারীদের যে অবস্থান, নারীদের সেই অবস্থানের উত্থানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আমরা প্রথমে সেটা জেনে নেব। কারণ সেই সময় নারীদের ওপর খুবই অত্যাচার করা হতো। যেমন আগে বললাম, তাদেরকে পর্দার আড়ালে রাখা হতো, তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হতো না, তাদের শিক্ষার অধিকার দেওয়া হতো না। তারপরে বিধবা বিবাহ তাদের হতো না। এছাড়াও সতীদাহ প্রথা, বাল্যবিবাহ ইত্যাদি। ফলে নারীরা ছিল কি খুব নিচুর দিকে। তো তাদেরকে সেই উত্থানের জন্য কি করা হলো, নারীদের যাতে উত্থান হয় সেই কারণে সংস্কার চালানো হলো। তো এখানে সেটাই বলা হয়েছে। প্রথমে বলছে যে অ্যাবলিশন অফ সতী। তাহলে কি সতীদাহ প্রথার অবসান। সতীদাহ প্রথা আমরা জানি, আগেকার সময় যদি কোনো স্বামী তার মারা যেত কোনো নারী, তাহলে কি তাকেও সেই স্বামীর চিতাতে জীবন্ত পুড়িয়ে মারা হতো। তো এটা ছিল সতীদাহ প্রথা। এই পৈশাচিক প্রথার যাতে অবসান ঘটে সেই কারণে কি সতীদাহ প্রথা উচ্ছেদ করার জন্য সংস্কার করা হলো। In 1829 an act was passed to abolish of সতী with the efforts of রাজা রামমোহন রায়। তাহলে কি 1829 সালে কি হলো, একটা আইন পাস হলো। এই আইনে কি বলা হলো যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে বা সতীদাহ প্রথার উচ্ছেদ করতে হবে। এটা কার প্রচেষ্টা হলো? এটা হলো রাজা রামমোহন রায়ের প্রচেষ্টা। গভর্নর জেনারেল ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে কি সেই সময় ভারতের যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। এরপরে আসছে উইডো রিম্যারেজ, অর্থাৎ কি বিধবা পুনর্বিবাহ আইন। কি বলা হয়েছে? ইন 1856 উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড উইথ দ্য হেল্প অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে কি 1856 সালে একটা আইন পাস হলো, যেখানে কি বলা হলো, বিধবাদের পুনর্বিবাহের অধিকার দেওয়া হলো বা সম্মতি দেওয়া হলো। এটা কার প্রচেষ্টাতে হলো? এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা। চাইল্ড ম্যারেজ, অর্থাৎ কি শিশু বিবাহ। কি বলা হয়েছে? ইন 1891 এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাসড উইথ দ্য এফোর্ট অফ বি.এম. মালাবারি। তাহলে কি 1891 সালে এজ অফ কনসেন্ট অ্যাক্ট চালু হলো। কার প্রচেষ্টায়? সেটা হচ্ছে বি.এম. মালাবারির প্রচেষ্টায়। আর একটা কি সারদা অ্যাক্ট পাস ইন 1929। তাহলে কি 1929 সালে কি চালু হলো? সারদা আইন চালু হলো। সারদা আইনে কি বলা হলো? সারদা আইনে বলা হলো যে কন্যাদের বিয়ের ন্যূনতম বয়স হবে 14 এবং যারা পুরুষ থাকবে সেই পুরুষদের বা বালকদের, সেই সময় তো কন্যা এবং বালক খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো সেই কারণে যারা কন্যা থাকবে তাদের বিয়ের বয়স হবে ন্যূনতম 14 বছর এবং যারা বালক থাকবে তাদের বিয়ের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। এরপরে আসছে অ্যাবলিশন অফ স্লেভারি, অর্থাৎ কি কৃতদাস প্রথার অবসান। কি বলছে? Slavery was another institution
হুইচ কেম আন্ডার অ্যাটাক ইন ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে হচ্ছে স্লেভারি বা কৃতদাস প্রথা ছিল আর একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যেটা কিনা ব্রিটিশ শাসিত ভারতে আক্রমণে এসেছিল। অর্থাৎ কি, কৃতদাস প্রথাকে ব্রিটিশরা আক্রমণ করেছিল। কেন করেছিল? কারণ কৃতদাস প্রথা ছিল একটা ভীষণ জঘন্য প্রথা। অর্থাৎ মানুষকে দিয়ে বেগার খাটিয়ে নেওয়া হতো, তাদেরকে দিয়ে যা ইচ্ছে তাই কাজ করিয়ে নেওয়া হতো। সেই সময়ে সমাজে যারা উচ্চ শ্রেণীর মানুষ ছিল, যারা শক্তিশালী মানুষ ছিল, যাদের ক্ষমতা ছিল, তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা যারা গরিব মানুষ, তাদেরকে দিয়ে বেগার খাটিয়ে নিত, তাদেরকে কৃতদাস বানিয়ে রাখতো, তাদেরকে কাজ করাতো, কিন্তু কোনো টাকা পয়সা কিছু দিত না, কোনো পারিশ্রমিক দিত না। তো এটা ছিল একটা অমানবিক একটা প্রথা। তো এই প্রথার উচ্ছেদ ঘটানোর জন্য ব্রিটিশরা কী করলো? চেষ্টা করলো। তাহলে কি করা হলো? কৃতদাস প্রথার উচ্ছেদ করানোর চেষ্টা করা হলো ব্রিটিশ শাসিত ভারতে। ব্রিটেন অ্যাবলিশড স্লেভ ট্রেড ইন হার ডমিনিয়ন ইন 1820। তাহলে 1820 সালে কী করলো? ব্রিটেন তার রাজ্যে কৃতদাসদের যে কেনাবেচার একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটাকে কী করলো? তুলে দিল। এটা করলো 1820 সালে। লেটার a clause was inserted in the Charter Act of 1833 requiring the Governor General in Council to abolish slavery in India. এরপরে কি করা হলো? 1833 সালে যে চার্টার অ্যাক্ট আনা হলো, সেই চার্টার অ্যাক্টে কী করা হলো? একটা ক্লজ আনা হলো। সেই ক্লজের মাধ্যমে কী করা হলো? ভারতের যে গভর্নর জেনারেল, তার কাউন্সিলকে বলা হলো যে ভারত থেকে যে কৃতদাস প্রথা, সেই কৃতদাস প্রথাটা যাতে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয় তার একটা সুপারিশ করা হলো বা তার একটা আবেদন জানানো হলো। Act 5 of 1843 it was declared that slavery is illegal in India. তাহলে 1843 সালে 5 আইন বা পঞ্চম আইন নামে একটি আইন আনা হলো। সেই আইনে কি বলা হলো? ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট স্লেভারি ইজ ইলিগাল ইন ইন্ডিয়া। সেখানে বলা হলো যে ভারতে কৃতদাস প্রথা হচ্ছে অবৈধ, অর্থাৎ বৈধ নয়। কৃতদাস প্রথা আর চালানো যাবে না ভারতবর্ষে। এরপর আসছে এডুকেশন অর্থাৎ শিক্ষা। ইন 1835 থমাস ব্যাবিংটন ম্যাকুলে প্রেজেন্টেড ম্যাকুলেস মিনিট। তাহলে 1835 সালে কি করলো টমাস ব্যাবিংটন ম্যাকুলে? তিনি কি করলেন? একটা মিনিট বা একটা সুপারিশ করলেন ভারতীয় শিক্ষাক্ষেত্রে, যাকে কি বললো? যাকে বলা হয় ম্যাকুলেস মিনিট বা মেকলে মিনিট, আমরা বাংলাতে বলতে পারি। এটা চালু হলো 1835 সালে। তিনি এটা কাদের জন্য চালু করেছিলেন? তিনি এটা চালু করেছিলেন ভারতের সেই সময় যারা শিক্ষিত অর্থাৎ ধনী সম্প্রদায় ছিল বা ধনী ব্যক্তিবর্গ ছিল, তাদের জন্য তিনি এটা চালু করেছিলেন। এটা হচ্ছে ম্যাকুলেস মিনিট। ম্যাকুলেস মিনিট। তাহলে মেকলে যে মিনিটটি দিয়েছিল সেখানে কি কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল হি গেভ ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি। তাহলে তিনি এক থিওরি দিয়েছিলেন, অভাবনীয় থিওরি। সেটা কীরকম? সেটা হচ্ছে চুইয়ে পড়া শিক্ষানীতি। তার মতে যদি সমাজে উঁচু স্তরের মানুষকে শিক্ষিত করা হয়, তাহলে সেটা চুইয়ে চুইয়ে সমাজের নিচের স্তরের মানুষের মধ্যে পৌঁছাবে এবং কি সমাজের নিচের স্তরের মানুষেরাও কি তার ফলে কি শিক্ষিত হয়ে যাবে। তো এটা ছিল চুইয়ে পড়া শিক্ষানীতি। সেই জন্য বলা হচ্ছে কি হি গেভ ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, অর্থাৎ চুইয়ে পড়া শিক্ষানীতি হচ্ছে তারই মাথা থেকে বেরিয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিক ফাদার অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিককে কী বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিককে বলা হয় যে ভারতীয় আধুনিক শিক্ষার জনক, অথবা ভারতে যে ইংরেজি শিক্ষার প্রচলন হয়েছিল তার পিতা। সে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। এর পরে আসছে উডস ডিসপ্যাচ অর্থাৎ উডের নির্দেশনামা। এটা কি জিনিস? ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1854। তাহলে উডের যে নির্দেশনামা সেটা এসেছিল কত সালে? 1854 সালে। অর্থাৎ 1854 সালে চার্লস উড একটি প্রতিবেদন বা একটি নির্দেশনামা নিয়ে আসেন, যাকে বলে উডের নির্দেশনামা। ইট ইজ অলসো নোন অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন। তাহলে উডের এই যে নির্দেশনামাটা, এটাকে বলা হয় ভারতীয় শিক্ষা জগতের ম্যাগনা কার্টা। এটাও অনেকবার পরীক্ষায় এসেছে যে ভারতীয় শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা কাকে বলা হয়েছে। তাহলে উত্তর হবে উডের নির্দেশনামা। এরপরে চলে আসছে সেই সময় কিছু মানুষ বা কিছু ব্যক্তিত্ব সমাজে এগিয়ে এসেছিল সমাজটাকে সংস্কার করার জন্য, যাতে সমাজের এই যে প্রদূষিত অবস্থা, অর্থাৎ এই যে সমাজের বেহাল দশা, মানুষের এই যে বেহাল দশা, এই দশা থেকে মানুষকে মুক্ত দিতে পারে এবং কি সমাজ যাতে একটা সুস্থ পথে চলতে পারে। সেই কারণে কি কিছু ব্যক্তিত্ব এসেছিল, তারা চেষ্টা করেছিল, তাদের আপ্রাণ চেষ্টার ফলে আজকে সমাজের কিছুটা হলেও উন্নতি হয়েছে। তো সেই ব্যক্তিগুলো কারা কারা ছিল এবং তারা কোন সমাজের সঙ্গে যুক্ত ছিল, তারা কি কি প্রতিষ্ঠা করেছিল, তাদের কাজ কী ছিল, এবার আমরা সেগুলোকে জেনে নেব।
তো প্রথমেই যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় এবং তার হচ্ছে ব্রাহ্ম সমাজ। তাহলে প্রথমে আমরা বলবো যে রামমোহন রায় এবং তার ব্রাহ্ম সমাজ সম্বন্ধে। হি ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান রেনেসার্স। তাহলে রাজা রামমোহন রায়কে কী বলা হয়? ভারতীয় নবজাগরণের অগ্রদূত বা আধুনিক মানুষ অথবা নবজাগরণের পথিকৃৎ, বিভিন্নভাবে আমরা রামমোহন রায়কে বলতে পারি। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল রাজা বাই আকবর টু। তাহলে রামমোহন রায়কে যে রাজা উপাধিটা দিয়েছিল, এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল দ্বিতীয় আকবর। হি এস্টাবলিশড আত্মীয় সভা ইন কলকাতা 1850। তাহলে তিনি কি করেন? তিনি 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কোথায়? কলকাতাতে। হি এস্টাবলিশড ব্রাহ্ম সভা ইন 1828, ল্যাটার দ্য ব্রাহ্ম সমাজ। তাহলে তিনি কি? তিনি 1828 সালে তৈরি করেছিলেন ব্রাহ্ম সভা। এই ব্রাহ্ম সভাটাই পরবর্তীকালে নাম পরিবর্তন করে হয়েছিল কি? ব্রাহ্ম সমাজ। হি ট্রান্সলেট ভেদাস ইন বেঙ্গলি। তাহলে রাজা রামমোহন রায় বেদকে বাংলাতে অনুবাদ করেছিলেন, যাতে বেদের মধ্যে যে সারমর্মটা আছে, অর্থাৎ বেদে অ্যাকচুয়ালি যেটা বলতে চাওয়া হয়েছে সেটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। কারণ সেই সময় বেদে যা বলা হয়েছিল, সমাজে সেই সময় যারা ছিল তারা কি সেটাকে অনেক ম্যানিপুলেট করে দিয়েছিল, অর্থাৎ আসল জিনিস থেকে সরে গিয়ে তারা আচার সর্বস্ব নিয়ম কানুনে মানুষকে ভিড়ে দিয়েছিল। তো তিনি চেয়েছিলেন যে বেদের মধ্যে আসলে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা যাতে সমস্ত মানুষ বুঝতে পারে, সেই জন্য তিনি বেদটাকে বাংলাতে অনুবাদ করেছেন। কারণ সেই সময় সংস্কৃততে বেদ লিখিত ছিল এবং সংস্কৃত অনেকেই বুঝতে পারতো না, সেই কারণে। এরপরে আমরা যে ব্যক্তিটির সম্বন্ধে আসবো তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1839 হি স্টার্টেড তত্ত্ববোধিনী সভা অ্যালং উইথ তত্ত্ববোধিনী পত্রিকা ইন বেঙ্গলি। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? 1839 সালে তিনি একটি সভা শুরু করলেন যার নাম হচ্ছে তত্ত্ববোধিনী সভা, এবং সেই সঙ্গে একটি পত্রিকাও চালু করলেন বাংলাতে যার নাম হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। হি ইনভাইটেড কেশবচন্দ্র সেন টু জয়েন ব্রাহ্ম সমাজ। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? কেশবচন্দ্র সেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কেন? কারণ ব্রাহ্ম সমাজে যোগদান করার জন্যে। ডিউ টু ডিফারেন্স অফ ফিলোসফিক্যাল থিঙ্কিং ইট ডিভাইডেড ইন 1866। তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের মধ্যে মতানৈক্য তৈরি হলো। কীরকম মতানৈক্য তৈরি হলো? দার্শনিকগত মতানৈক্য তৈরি হলো। সেই কারণে কি 1866 সালে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গেল, দিয়ে তৈরি হলো নেমলি ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় ব্রাহ্ম সমাজ, যার লেড বাই কেশবচন্দ্র সেন, যাকে নেতৃত্ব দিচ্ছেন কে? কেশবচন্দ্র সেন। আর একটা কি? আদি ব্রাহ্ম সমাজ লেড বাই দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ কি? আর একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, যেটাকে নেতৃত্ব দিচ্ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর আছে বেদ সমাজ। ইন 1864 বেদ সমাজ ওয়াজ ফর্মড ইন মাদ্রাস বাই কেশবচন্দ্র সেন অ্যান্ড কে শ্রীধরুলু নাইডু। তাহলে 1864 সালে বেদ সমাজ গঠিত হয়। কোথায় গঠিত হয়? মাদ্রাজে গঠিত হয়। কারা করেছিল? তাদের মধ্যে অন্যতম ছিলেন কেশবচন্দ্র সেন এবং কে শ্রীধরুলু নাইডু। ইট ওয়াজ নোন অ্যাজ ব্রাহ্ম সমাজ অফ সাউথ ইন্ডিয়া। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দক্ষিণ ভারতের ব্রাহ্ম সমাজ হিসেবে। ইয়ং বেঙ্গল মুভমেন্ট অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলন স্টার্টেড বাই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তাহলে নব্যবঙ্গ আন্দোলনটি শুরু করেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হি ওয়াজ আ টিচার অ্যাট হিন্দু কলেজ। তাহলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন শিক্ষক। এরপরে আসছে ধর্মসভা। ইট ওয়াজ স্টার্টেড বাই রাধাকান্ত দেব। তাহলে ধর্মসভা ধর্মসভাটা শুরু করেছিলেন কে? রাধাকান্ত দেব। হি ওয়াজ এগেনস্ট দ্য আইডিয়া অফ ব্রাহ্ম সমাজ। তাহলে রাধাকান্ত দেব যিনি ছিলেন তিনি ব্রাহ্ম সমাজের যে সমস্ত আইডিয়া বা চিন্তা সেগুলোর বিরুদ্ধে ছিলেন, অথবা আমরা এটাও বলতে পারি যে ব্রাহ্ম সমাজকে ডিফেন্ড করার জন্যে তিনি এই ধর্মসভা এটা প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছে। ইট ওয়াজ ফর্মড বাই আত্মারাম পাণ্ডুরঙ্গ ইন মহারাষ্ট্র। তাহলে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোথায় করেছিলেন? মহারাষ্ট্রে করেছিলেন। কত সালে করেছিলেন? 1867, 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
এমজি রানাডে জয়েন্ট ইন 1870। তাহলে কি এমজি রানাডে, এমজি রানাডের অর্থ হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। তিনি কি করেন, তিনি 1870 সালে এই প্রার্থনা সমাজে যোগদান করেছেন। এরপরে আসছে পরমহংস মন্ডলী। ইট ওয়াজ ফর্মড বাই দাদোবা পান্ডুরঙ্গ অ্যান্ড দুর্গারাম মেহতাজি ইন এমএইচ, অর্থাৎ মহারাষ্ট্র। তাহলে এই পরমহংস মণ্ডলী এটা প্রতিষ্ঠা করেছিলেন কে, দাদোবা পান্ডুরঙ্গ, এবং এর সঙ্গে কে ছিলেন, দুর্গারাম মেহতাজি। আর ছিলেন দুর্গারাম মেহতাজি। এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল মহারাষ্ট্রে। এরপরে আসছে সত্যশোধক সমাজ। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। ইট ওয়াজ ফর্মড বাই জ্যোতিবা ফুলে ইন মহারাষ্ট্র। তাহলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে, কোথায়, মহারাষ্ট্র। হি ওয়াজ ফ্রম মালি কমিউনিটি। তাহলে জ্যোতিবা ফুলে কোন সম্প্রদায় থেকে বিলং করতেন, অর্থাৎ কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন, যদি প্রশ্ন দেয় তাহলে হবে তিনি ছিলেন মালিক কমিউনিটি, অর্থাৎ মালি সম্প্রদায় থেকে। বুকস রিটেন বাই জ্যোতিবা ফুলে। তাহলে জ্যোতিবা ফুলে যে সমস্ত বইগুলি লিখেছিলেন সেগুলো কি কি, একটা আমরা সবাই জানি যেটা গুলামগিরি, যেটা পরীক্ষাতে অনেকবার প্রশ্নে দিয়েছে যে গুলামগিরি কার লেখা, জ্যোতিবা ফুলে। আর একটা আমরা জানি না বা জানলেও খুব কম সংখ্যক লোক জানি, সেটা হচ্ছে সার্বজনিক সত্য ধর্ম। তাহলে সার্বজনিক সত্য ধর্ম এটাও কার লেখা, জ্যোতিবা ফুলের লেখা একটা বই। আর্য সমাজ, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে দিয়েছে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে। ইট ওয়াজ ফাউন্ডেড বাই স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। মূল নাম হচ্ছে কি, অরিজিনাল নেম মূল শঙ্কর। তাহলে তার আসল নাম হচ্ছে মূল শঙ্কর। এটাও অনেকবার পরীক্ষাতে এসেছে যে দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি। হি গেভ দ্য স্লোগানস গো ব্যাক টু ভেদাস অ্যান্ড ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। তাহলে তিনি কিছু স্লোগান দিয়েছেন বা তার কিছু বিখ্যাত উক্তি ছিল, সেই উক্তিগুলো কী কী পরীক্ষাতে প্রশ্ন আসে। সেটা হচ্ছে গো ব্যাক টু ভেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও বা বৈদিক শাস্ত্রে ফিরে যাও, এটা একটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, অর্থাৎ ভারত ভারতীয়দের জন্য। এই দুটো হচ্ছে তার বিখ্যাত দুটো স্লোগান। বুক রিটেন বাই হিম। তাহলে তিনি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম কি, সেই বইটি হচ্ছে সত্যার্থ প্রকাশ। তাহলে তার লেখা বইটার নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। ইন 1888 লালা হরদয়াল ইনস্টিটিউটেড দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ। তাহলে 1866 সালে লালা হরদয়াল কী করলেন, তিনি একটি কলেজ প্রতিষ্ঠা করলেন যার নাম হচ্ছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ। এটা স্বামী দয়ানন্দ সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন 1866 সালে। কে করেছিল, লালা হরদয়াল। কোথায় করেছিল, লাহোরে, অর্থাৎ লাহোরে তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। শুদ্ধি মুভমেন্ট অর্থাৎ শুদ্ধি আন্দোলন স্টার্টেড বাই দয়ানন্দ সরস্বতী। তাহলে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন কে বা কার দ্বারা শুদ্ধি আন্দোলন পরিচালিত হয়েছিল, সেটি হচ্ছে দয়ানন্দ সরস্বতী। ইট ওয়াজ আ পিউরিফিকেশন মুভমেন্ট। তাহলে কি, এটা ছিল একটা পিউরিফিকেশন মুভমেন্ট বা শুদ্ধি আন্দোলন বা একটা শুদ্ধ আন্দোলন ছিল, অর্থাৎ কিছু একটা শুদ্ধ করার বিষয় ছিল এর মধ্যে। কী ছিল, ফর দোজ হিন্দুজ হু হ্যাড বিন কনভার্টেড টু আদার রিলিজিয়ান। তাহলে কি, যে সমস্ত হিন্দুরা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছেন তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য একটা শুদ্ধি আন্দোলন ছিল হচ্ছে এটা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রামকৃষ্ণ মিশন। তাহলে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন। অরিজিনাল নেম নরেন্দ্রনাথ দত্ত। তাহলে স্বামী বিবেকানন্দের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। তার জন্ম কবে, তার জন্ম হচ্ছে 1863 সালের 12ই জানুয়ারি। তাহলে 1863 সালের 12ই জানুয়ারি হচ্ছে তার জন্ম। 12ই জানুয়ারি আমরা কি দিবস হিসেবে পালন করি ভারতবর্ষে, কমেন্ট করে জানাই। হি বিলিভড ইন আইডল ওরশিপ। তাহলে তিনি কী করতেন, তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন। এর আগে আমরা যতগুলো ধর্ম সংস্কারক দেখেছি, রামমোহন রায় হোক বা জ্যোতিবা ফুলে হোক অথবা দয়ানন্দ সরস্বতী হোক, যেই হোক না কেন, ইনারা হচ্ছে মূর্তি পূজার বিরোধী ছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ হচ্ছে এমন একজন যিনি মূর্তি পূজাতে বিশ্বাস করতেন। বুকস রিটেন বাই হিম। তাহলে স্বামী বিবেকানন্দ যে সমস্ত বই লিখেছিলেন তার মধ্যে কয়েকটা বই হচ্ছে রাজযোগ, কর্মযোগ। তাহলে রাজযোগ এবং কর্মযোগ এই দুটো হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা দুটো বই। হি ডেলিভার্ড আ স্পিচ ইন শিকাগো, USA ইন আ কনফারেন্স ইন 1893। তাহলে
শিকাগোতে একটা কনফারেন্সে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন। কত সালে দিয়েছিলেন? 1893 সালে দিয়েছিলেন। এটা হচ্ছে একটা বিখ্যাত বক্তৃতা ছিল যেটা তিনি দিয়েছিলেন শিকাগো সম্মেলনে। হি ফাউন্ডেড বেলুর মঠ ইন দ্য মেমোরি অফ হিজ গুরু রামকৃষ্ণ পরমহংস। তাহলে তিনি বেলুর মঠ স্থাপন করেছিলেন কী কারণে? তার যে গুরু ছিল অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস, তার স্মৃতির উদ্দেশ্যে তিনি বেলুর মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন? হাওড়াতে করেছিলেন। হাওড়াতে গেলে আমরা বেলুর মঠ দেখতে পাবো। এবং রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ পরমহংস, তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। এবং তিনি কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে দক্ষিণেশ্বর যে কালী মন্দির, সেই দক্ষিণেশ্বর কালী মন্দিরের একজন পূজারী ছিলেন গদাধর চট্টোপাধ্যায়, যার অপর নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। চ্যাপ্টার পার্ট 1 আজকে এখানেই শেষ হলো। এই চ্যাপ্টারগুলো কিছুটা বড় চ্যাপ্টার, আর বড় চ্যাপ্টারের ক্ষেত্রে কি হয়, আমরা যদি কোনো একটা চ্যাপ্টারকে অনেকক্ষণ ধরে পড়তে যাই বা পড়াতে যাই তাহলে সকলেরই একটা সমস্যা দেখা যায়। এবং বর্তমানে আমাদের রিল স্ক্রোল করে করে এত স্বল্প সময় আমরা দিয়ে থাকি কোনো কিছুতে, যে এত বড় ভিডিও দেখতে আমাদের অনেকেরই হয়তো ধৈর্য কুলবে না। সেই কারণে যে বড় চ্যাপ্টার সেগুলোকে আমরা 2-3টে পার্টে ভাগ করে নিই, দিয়ে পার্ট বাই পার্ট সেগুলো করি। তাতে কী হয়, তাতে সময় আমাদের কম লাগে, যারা লেকচারটা দেখছে তাদেরও অনেক সুবিধা হয়। সেই কারণে এই চ্যাপ্টারটাকে আমি 2টো পার্টে ভাগ করেছি। আজকে হলো পার্ট 1। পার্ট 1 আজকে এখানেই শেষ হলো। পরের দিনকে আমরা সেকেন্ড পার্টটা করব।